গাজীপুর টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, শতাধিক গার্মেন্টস কারখানায় ছুটি, ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা করার দাবি। সরকারের অদক্ষতার দোহাই দিয়ে ১৬ কোটি মানুষের দেশে সুশাসনকে অবহেলার সুযোগ নেই, মন্তব্য বিচারপতি হাবিবুর রহমানের। আসসালামু আলাইকুম, আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহি। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। এশিয়া ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদে আরো থাকছে: দুর্ঘটনার পাশাপাশি যানজট ও বিদ্যুৎ সংকটের কারণ হতে পারে মোটর চালিত রিকশা, আশঙ্কা বিশ্লেষকদের। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অর্জনে বাংলাদেশ কিছু সাফল্য অর্জন করলেও আত্মতুষ্টির কিছু নেই। মানবাধিকার, পুষ্টি ও শিক্ষা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি বলে মনে করে সিপিডি। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক সংলাপে এসব তথ্য উঠে আসে। আহমদ অনিকের রিপোর্ট। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সিপিডি। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলো কতটুকু সফল হয়েছে সে বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, কিছু ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়ন করলেও প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। But the most critical goal will not be achieved. That is employment. That is the point. You see, this is the future issue which is coming in. 2000 সালের পরে বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বলে জানান বক্তারা। সুশাসনের অভাবকে এর জন্য দায়ী করেন তারা। This makes Bangladesh's achievement even more remarkable. That we spent less relatively on health and education and achieved so much. But the problem is that progress will not be linear. In addition to tracking MDGs, if you can then rank countries according to achievements, then that creates a sense of accountability and transparency of how governments are doing within their own countries and how global community is supporting disadvantaged countries. মানবাধিকার, পল্লী উন্নয়ন, মাধ্যমিক শিক্ষা এবং পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি বলে মনে করেন বক্তারা। Suffering from a feeling of complacency. Well, we have done that last level. The finish line is almost there. Right or wrong, he's not producing the code. জনশক্তি উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের প্রতি জোর দেন আলোচকরা। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন শ্রমিক ও মালিকেরা। 20% মজুরি বৃদ্ধিকে কোনোভাবেই মেনে নিতে রাজি নন শ্রমিকরা, আর মালিকরা জানিয়েছেন কিছুতেই তারা এর চেয়ে বেশি বাড়াতে পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন, যাতে মালিক শ্রমিক উভয়েরই স্বার্থ রক্ষা হয় সেদিকে খেয়াল রেখে মধ্যবর্তী একটি মজুরি নির্ধারণ করতে হবে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে কয়েক মাস ধরেই তর্ক বিতর্ক চলে আসছে। শ্রমিকদের দাবি, সার্বিক দিক বিবেচনায় তাদের ন্যূনতম মজুরি ৮,১১৪ টাকা করার। কিন্তু সর্বশেষ গেল মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের মজুরি 20% বাড়িয়ে ৩,৬০০ টাকা করার প্রস্তাব দেয় মালিক পক্ষ। এটাকে অযৌক্তিক বলে মনে করছেন এই শ্রমিক নেতা। ৬০০ টাকা বাড়তি বৃদ্ধির কথা তারা বললেন, এটা শুধু অগ্রহণযোগ্যই না, অন্যায্য, অনৈতিক, অমানবিক। শুধু বাংলাদেশের মানুষকেই তারা হতাশ করেননি, হতাশ করেছেন বিদেশি ক্রেতা দেশগুলোকেও। অন্যদিকে মালিক পক্ষ বলছে, মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখেই এই মজুরি হার নির্ধারণ করা হয়েছে। তাদের পক্ষে এর চেয়ে বেশি দেয়া কোনোভাবেই সম্ভব নয়। আমাদের যত মালিক আছে চট্টগ্রাম এবং ঢাকায় সবার সঙ্গে একটা মত বিনিময় সভা করেছি এবং সবারই ম্যাক্সিমাম ওরা বলেছে যে মূল্যস্ফীতি যেটা হয়েছে 19.53%, ওই হিসাবে ওনারা ম্যাক্সিমাম 20% দিতে পারবে। ওনাদের যেটা আমাদের কাছে চাহিদা যেটা, এটা অলমোস্ট 177% বেশি, এটা অবাস্তব। বিশেষজ্ঞরা বলছেন, মজুরি নিয়ে উভয় পক্ষের দাবিতেই অসঙ্গতি রয়েছে।
এই সমস্যা সমাধান করতে হলে উভয়কেই কিছুটা ছাড় দিয়ে মধ্যবর্তী একটি অঙ্ক নির্ধারণ করতে হবে। আমাদের যে গড় জাতীয় আয় এই সম্প্রতি নির্ধারিত হয়েছে $1044, সেই হিসাবে প্রতি মাসে প্রায় 6,500 টাকা। তো মজুরি নির্ধারণের সময় এই বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ যে উভয়ের যে প্রস্তাবনা আছে এই দুটির মাঝামাঝি কোনো এক জায়গায় হয়তো আসতে হবে। আগামী 21শে অক্টোবর নিম্নতম মজুরি বোর্ডের সভায় মজুরি কত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সঞ্জয় অধিকারী, 21শে টেলিভিশন, ঢাকা। ন্যূনতম মজুরির দাবিতে ঢাকায় সমাবেশে যোগ দিতে ইচ্ছুক পোশাক কারখানার শ্রমিকরা ছুটি না পেয়ে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে চালানো হয় গাড়ি ভাঙচুর। পরিস্থিতি সামলাতে গাজীপুরের কালিয়াকৈর এবং টঙ্গীর অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। নাশকতা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইলিয়াস হোসেন। ন্যূনতম মজুরির দাবিতে ঢাকায় পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার জন্য শনিবার ছুটি না পেয়ে ফুঁসে ওঠেন শ্রমিকরা। গাজীপুরের কালিয়াকৈরের ড্রেসম্যান, পূর্বানী, নায়াগ্রা সহ বেশ কয়েকটি কারখানায় ক্ষুব্ধ শ্রমিকরা নেমে আসে রাস্তায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে ভাঙচুর চালায় যানবাহন। এ সময় প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সমাবেশ হওয়ার কথা ছিল ঢাকায়, এটা আপনার 1 সপ্তাহ আগে থেকে সব ফ্যাক্টরিতে আর কি লিফলেট বিতরণ করা হয়েছে। এত কিছু জানার পরও ফ্যাক্টরি ছুটি দেয় না। সরকার ঘোষণা দিচ্ছে 8,000 বেতন, আমাদের মালিক কত পক্ষ 500 600 বাড়াইতেছে, আমাদের রুম ভাড়া বাড়ছে 900, 500-600 টাকা বাড়ার পরে আমরা কি এতে আমাদের সংসার চলবে? শ্রমিক অসন্তোষের মুখে মৌচাক, শফিপুর, চন্দ্রা ও তার আশপাশের এলাকায় অর্ধশতাধিক কারখানায় শনিবার ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। কারখানা মালিকদের দাবি, বহিরাগত শ্রমিকরাই কারখানায় ভাঙচুর চালিয়েছে। ছেলে মেয়েদের দেখতে বের করতে অনুরোধ করেছিলাম যে আমরা আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছি, আপনারা চলে যান। এরপরও তারা কথা শুনে আমাদের সমস্ত কিছু ভেঙে চুরিতে চলে গেছে। এটা আমরা যতদূর জানি এরা বাইরে কোনো শ্রমিক। নাশকতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। আর তাদের ঢাকা সমাবেশ ছিল, সেই সমাবেশে তারা এখান থেকে অনেকে সমাবেশে চলে গেছে, অনেকে বাসায় চলে গেছে। টঙ্গীতে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এদিকে ছুটির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় কাঠেরপুল এলাকায় পলমাল গ্রুপের গার্মেন্টসে ভাঙচুর চালায় শ্রমিকরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে সাভারেও। সাভার টেক্সটাইল সহ বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেছে। ইটপাটকেল ছুড়ে এ সময় কারখানা ভাঙচুরের চেষ্টাও চালায় তারা। ইলিয়াস হুসাইন, 21শে টেলিভিশন। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন 8,000 টাকা করার দাবি করেছেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এক শ্রমিক সমাবেশে এ দাবি জানান তিনি। দাবি আদায় না হলে শ্রমিকদের আন্দোলনের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এর আগে নির্ধারিত মজুরি 3,000 টাকা প্রত্যাখ্যান করে 8,000 টাকা করার দাবি জানায় সমাবেশের অন্যান্য শ্রমিক নেতারা। এছাড়া শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। প্রধানমন্ত্রী, আপনি এই শ্রমিকদের যে বেতন বৃদ্ধি করেছেন, মজুরি বৃদ্ধি করেছেন, আপনার সদা হস্তক্ষেপ আমরা এবারও কামনা করি। এবার আমি আপনার কাছে আহ্বান জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার শ্রমজীবী মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। বাংলার শ্রমজীবী মানুষের যে প্রত্যাশা, বাঁচার মতো মজুরি আপনি মালিকদের কাছ থেকে আদায় করে দেবেন, আপনার সদয় হস্তক্ষেপ আমরা কামনা করি। সরকারের অদক্ষতার দোহাই দিয়ে 16 কোটি মানুষের দেশে সুশাসন নিশ্চিত করাকে অবহেলা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত এক কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন। সে সময় তিনি বলেন, স্বাধীনতার 42 বছর পরও সংবিধানের দেখানো পথে স্থানীয় সরকার গঠন না হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয় কোনো রাজনৈতিক দল জনগণের স্বার্থের কথা বিবেচনা করে না। আয়তনের দিক থেকে বাংলাদেশের চেয়ে পৃথিবীতে অনেক ক্ষুদ্র দেশ আছে উল্লেখ করে তিনি বলেন, জনবহুল এ দেশে সুশাসন নিশ্চিত করা বড় ধরনের চ্যালেঞ্জ। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশে স্বাস্থ্য, শিক্ষা ও শান্তি শৃঙ্খলার প্রয়োজন সে এক এলাহি ব্যাপার। সরকারের অদক্ষতার কথা বলে সেই বিরাট দায়িত্বকে যেমন খাটা করা যায় না, তেমনি রাষ্ট্র ক্ষুদ্র হোক, ধনী বা দরিদ্র হোক, সাধারণ মানুষের স্বাধীনতা ও তার ক্ষমতায়ন রাষ্ট্রের ওজনে যেন মাপা না হয়।
ভোটের আনুপাতিক হারে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সমাবেশে এমন আহ্বান জানান তিনি বলেন, ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হলে সংসদে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। এতে গণতন্ত্র সুসংহত হবে বলেও জানান তিনি। দেশের রাজনৈতিক অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সেই সময় তিনি কেন্দ্রীয় সরকারের বদলে প্রাদেশিক সরকারের প্রস্তাবও দেন। তিনি বলেন, দেশের 7টি বিভাগে প্রাদেশিক সরকার হলে দেশের সুষ্ঠু উন্নয়ন সম্ভব হবে। সংঘাতের আশঙ্কা, মানুষ কোথায় যাবে আশা নাই, আশা ভরসার স্থল কিচ্ছু নাই। মানুষ চাচ্ছে পরিবর্তন। আনুপাতিক ভোটের ভিত্তিতে সংসদ নির্বাচন, একটা দল নির্বাচন কমিশনে 300 প্রার্থীর নাম দেয়। আমার দল দিবে, বিএনপি দেবে, আওয়ামী লীগ দেবে, জাসদ দিবে, সবাই দিবে। মানুষকে যে দলটা পছন্দ হবে, মানুষ এখানে ভোট দিবে। যানজটের কারণে সরকার যেখানে রিকশা বন্ধের ব্যাপারে ভাবছে, ঠিক তখন হঠাৎ করে রাজধানীর রাস্তায় সয়লাব অবৈধ মোটর চালিত রিকশা। দিনকে দিন বাড়তে বাড়তে এ সংখ্যা এখন 20,000। দুর্ঘটনার পাশাপাশি যানজট ও বিদ্যুৎ সংকটের কারণ হতে পারে এই রিকশা, এমন আশঙ্কা বিশ্লেষকদের। আর চোরাই বিদ্যুৎ ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর সিন্ডিকেট। মিরাজ মিজুর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। এভাবেই সারি সারিভাবে চার্জ হচ্ছে মোটর চালিত রিকশা। 15-16টা গাড়ি আছে, 15-16টা গাড়ির মালিক এই মনে করেন মাসে 2,000 টাকা করে দেয়। এখানে কতগুলো গাড়ি চার্জ দেন প্রতিদিন? এখানে আছে 30-40টা। এমনকি রাস্তার পাশে কোনো হোল্ডিং নম্বর না থাকা জায়গায়ও গড়ে উঠেছে এমন রিকশার গ্যারেজ। আর 21-এর ক্যামেরা দেখে সটকে পড়ে গ্যারেজ মালিক। এই দোকানে কেউ নাই দেখাশোনা? দোকানে এখন কেউ নাই। হ্যাঁ, এখন কেউ নাই, একটু ব্যস্ত হয়ে গেছে। এখন বন্ধর টাইম তো মালিক নাই। প্রতিদিন এরকম একটি রিকশার ব্যাটারি চার্জ করতে বিদ্যুৎ লাগে 2 ইউনিট। এভাবে 20,000 রিকশার জন্য মাসে বিদ্যুৎ খরচ 40 মেগাওয়াট। নগর বিশেষজ্ঞদের মতে সরকারের কোটি কোটি টাকার উৎপাদিত বিদ্যুৎ এভাবে ব্যাহত হতে থাকলে প্রকট হবে বিদ্যুৎ সমস্যা। এটা বিদ্যুৎ চালিত এবং বিদ্যুৎটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা শোনা যায় সেগুলি হলো গিয়ে আমাদের সিস্টেম থেকে নেওয়া হচ্ছে, অবৈধভাবে নেওয়া হচ্ছে। তাহলে এই যে সেভিংসটা করে সে প্রফিট নিচ্ছে এই জায়গাটায়, তো এই বিদ্যুৎটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এটা খুব আমাদের কস্টলি একটা কমোডিটি, কিন্তু এইটা যদি অবৈধভাবে ড্রেন হয়ে যায় আমাদের অর্থনীতির জন্য কিন্তু মারাত্মক একটা প্রভাব সৃষ্টি করবে। আর ডিপিডিসির দাবি, কোনোভাবেই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে দেওয়া হবে না। ব্যাটারি চালিত রিকশা অথবা অন্যান্য কাজে যে কাজে ব্যবহার করে থাকুক না, অবৈধ ব্যবহার করার কোনো স্কোপ নাই। আমরা যদি জানতে পারি কোথাও যে কোনো কাজে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, সেভাবে তাৎক্ষণিক আমরা এই ব্যাপারে পদক্ষেপ নেই। নগরের ট্রাফিক ব্যবস্থাপনা আর বিদ্যুৎ ব্যবস্থার জন্য হুমকি এসব রিকশা বন্ধে। কতটা সময় লাগবে কর্তৃপক্ষের, এমন প্রশ্ন নগরবাসীর। মিরাজ বিজু, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীর কামরাঙ্গীর চরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক টিনের ঘর, সব হারিয়ে খোলা আকাশের নিচে বাসিন্দারা। পাকিস্তানের জেল থেকে মুক্তি পেলেন তালেবান সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল ঘানি। আবারও স্বাগত 7টার 21 সংবাদে। রাজধানীর কামরাঙ্গীর চরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় শতাধিক টিনের ঘর এবং 2টি সেলাই কারখানা। শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার পরিবারগুলো জানায়, কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে গেছে তাদের সর্বস্ব। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। আসিফ সুমিতের রিপোর্ট। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন কেবল আহাজারি। জীবনের শেষ সম্বলটুকুও হারিয়ে গেছে আগুনে। কামরাঙ্গীর চরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক টিনের ঘর, 2টি সেলাই কারখানা। চুলার থেকে আপনার ওই কাপড়ের মেঝে লাগছে প্রথম লাইগা এই বাড়ির মেঝে ঢুকছে, এই বাড়ির থেকে এই বাড়ি ঢুকছে, এই বাড়ি ঢুকে এই মহল্লা পুরোটা ক্যাপচার হয়ে গেছে আগুনে। বহুত মাল পড়ছে, বলার বাইরে এসব। অনেক তাদাম টিন, অনেক মানুষের মেশিন, কাপড়, ঠিক আছে, অনেক কিছু পড়েছে। ঠিক আছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই বের হয়ে আসেন বাসিন্দারা। পোড়ার মাঝে কিছু বাঁচাতে পারলেও তা চুরি গেছে বলে অভিযোগ করলেন কেউ কেউ।
কি হয়েছে না হয়েছে আমার সবই শেষ, কিছু নাই। যা বাড়িতে যেটুকু বাইর করছি এটুকু মানুষ লয়ে গেছে, নাই কিছু। কেউ সোনা গয়না নিতে পারেনি, যে ওই খুঁজতেছে সোনা গয়না, এখন কি এই জিনিসগুলি পাচ্ছি না। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 1 ঘন্টা পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনের 3 তলা ঘর, 2 তলা এবং উপরের তলাটা ক্ষতিগ্রস্ত, আর নিচে ছিল দোকান। ওই দোকানগুলো ক্ষয়ক্ষতি হয় নাই। আগুনটা আমরা যতদূর শুনছি এটা গ্যাসের চুলা থেকে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে তার নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি জামাত জোটের আমলে বাংলাদেশকে তারা বিফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ঢাকা, পঞ্চগড় ও 3 পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বিএনপি জামাত জোটের সমালোচনা করে এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিদের নিয়ে ক্ষমতায় গেলে দেশে শুরু হয়ে যায় হত্যা আর খুন। তিনি বলেন, বিরোধী নেত্রী 150 সুটকেস আগেই রেখে এসেছিলেন সৌদি আরবে। উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে বলে তৃণমূল নেতাদের জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ জঙ্গির দেশ হিসেবে পরিচিত ছিল, দুর্নীতি আর জঙ্গিবাদের দেশ, এটা ফেইল স্টেট। হাইকোর্টের থেকে অর্থাৎ উচ্চ আদালত থেকে একটা রায় দিয়েছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণ অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করেছে। চলমান রাজনৈতিক সংকট অবসানে আলোচনার জন্য সরকার ও বিরোধী দলকে জাতিসংঘের পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ.কে মোমেন। শুক্রবার জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির অবসানে সরকার ও বিরোধী দলের নেতাদের নিউ ইয়র্কে ডেকে আনার কোনো উদ্যোগ জাতিসংঘ কখনোই নেয়নি। এমনকি এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিব তাকে কোনো প্রস্তাবও দেননি। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে এ মাসে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। সে সময় বিরোধী দলের নেতাকেও আলোচনার জন্য জাতিসংঘ ডেকে পাঠাবে বলে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিল। রাজপথের চূড়ান্ত আন্দোলন ছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ক্ষমতাচ্যুত হবার ভয়ে বর্তমান সরকার যেন তেনভাবে সংবিধান সংশোধন করেছে। সরকারের সীমাহীন দুর্নীতি ও লুণ্ঠনের ফলে দেশের মানুষ আওয়ামী লীগকে বর্জন করবে বলে মন্তব্য করেন তিনি। সে সময় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, বিএনপি সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান চায়, না হলে তার পরিণাম শুভ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা এসি রুমে বসে আলোচনায় সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার মানবে না। রাস্তার আন্দোলন ছাড়া, রাজপথের টোটাল মুভমেন্ট ছাড়া এবং এই সরকারকে সব দিক থেকে ক্রিপল করা ছাড়া কখনো এই দাবি তারা মানবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, অনতি বিলম্বে সেই রাস্তার আন্দোলন বেগম খালেদা জিয়া আহ্বান জানবেন, আপনারা সেই পথে চলেন। অন্যথায় দেশের নির্বাচনের সমস্ত পথ রুদ্ধ হবে, অথবা নির্বাচনের পরও পার্লামেন্ট বসবে না। জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার পথ সরকারই বন্ধ করে দিয়েছে, তবে রাজনৈতিক সংকট দূর করতে আলোচনার পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। গুলশানে উত্তরা থানা মহিলা দলের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন 18 দলীয় জোট এবং জনগণের দাবি উল্লেখ করে তিনি বলেন, ভারতের নির্দেশে নয়, জনগণের মতের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে। এ সময় স্পিকারের নিরপেক্ষতা নিয়ে সমালোচনা করে ফারুক চলতি সংসদেই নির্দলীয় সরকার ব্যবস্থা ইস্যু সহ জাতীয় নির্বাচনের বিতর্ক সমাধানের দাবি জানান। যারা বাংলাদেশে ৭১ সালে যুদ্ধের নামে আমাদেরকে আশ্রয় দিয়ে আজকে বন্ধুত্বের নামে প্রভুত্ব করতে চায়, তাদের কাছে আপনারা তাদের কথা আপনারা শুনবেন, সে তাদের কথা মতো এই দেশে ইলেকশন হবে? হবে না। বাংলাদেশের 16 কোটি মানুষের কথা নির্বাচন হবে। আলোচনার দ্বার খোলা আছে, যেখানেই হোক, যে স্থানেই হোক, আলোচনায় বিএনপি প্রস্তুত। দরজা আপনি বন্ধ করে রেখেছেন, সরকারই বন্ধ করে রেখেছে। এই দরজাটা দয়া করে খুলে দেন। এই দরজা খোলা হলে আলোচনার পথ প্রশস্ত হবে। বাংলাদেশে যে চলমান রাজনৈতিক সংকট চলছে তা দূরীভূত করার দায়িত্ব আপনার। আমরা
বারবার শর্ত দিয়ে বিএনপি সংলাপের পথ বন্ধ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নিঃশর্ত ও খোলা মনের সংলাপ চায়। সংলাপের পথ এখনো বন্ধ হয়ে যায়নি উল্লেখ করে মন্ত্রী জানান, প্রয়োজনে সংলাপ হবে। এছাড়া শিগগিরই কুমিল্লার শাসনগাছায় রেল লাইনে ওভারপাস নির্মাণ করার আশ্বাস দেন ওবায়দুল কাদের। তারা একটা শর্ত জুড়ে দিয়ে আলাপ আলোচনা বারবার বন্ধ করেছে। কাজেই এখন সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তারপরেও আমি মনে করি না যে সংলাপের ব্যাপারে সংলাপের বিরোধী আওয়ামী লীগ যারা জনগণের রাজনীতি করে এটা মনে করার কোনো। আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার হিদার ক্রডেন। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আন্তর্জাতিক শান্তি দিবসের একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন। ক্রডেন বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অভূতপূর্ব সফলতা দেখিয়েছে, কিন্তু সামগ্রিক উন্নয়ন ধরে রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। তাই কানাডিয়ান হাই কমিশনার আশা করেন সরকারি ও বিরোধী দল খুব শিগগিরই নির্বাচনের একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে পারবে। And I hope that both parties can come to an agreement soon, because the conflict that the country has been experiencing over the last 9 months has not been good for the people or the economy or ongoing development. I do believe that Bangladesh can find a way to hold transparent, credible, peaceful and inclusive elections. রামপালে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে শুধু সুন্দরবনই ক্ষতিগ্রস্ত হবে না, তা হবে সরকারের নতজানু জ্বালানি নীতির বহিঃপ্রকাশ। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ঘোষিত লং মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এই অভিযোগ করা হয়। বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সহজ ও টেকসই পথে না গিয়ে সরকার বারবারই ভুল নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করে জাতীয় কমিটি। রামপালে বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে 24 থেকে 28 সেপ্টেম্বর ঢাকা রামপাল লং মার্চ ঘোষণা করা হয়েছে। 23 সেপ্টেম্বরের মধ্যে রামপাল বিদ্যুৎ প্রকল্প সহ সুন্দরবন ধ্বংসী সকল তৎপরতা বাতিল করুন। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের জেল থেকে মুক্তি পেলেন তালেবানদের প্রাক্তন দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘনি বারাদার। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে মুক্তি দেওয়ার তথ্য নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। এর আগে আফগান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে তাকে মুক্তি দেওয়া হলো বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যে 4 সদস্য 1994 সালে তালেবান আন্দোলন শুরু করে মোল্লা ঘনি তাদের একজন। 2001 সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকেই তার খোঁজ শুরু হয়। 2010 সালে করাচিতে ধরা পড়েন তিনি। শক্তিশালী টাইফুন উসাগির আঘাতে বিধ্বস্ত ফিলিপাইন ও তাইওয়ান। এতে ভূমিধসের পাশাপাশি বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা দুর্গত এলাকা থেকে এরই মধ্যে 2500 মানুষকে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্র থেকে জানানো হয়, টাইফুন উসাগিতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 222 কিলোমিটার, যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় ঘন্টায় 260 কিলোমিটারে। তবে তাইওয়ানের রাজধানী তাইপেতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 550 কিলোমিটার। এদিকে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানায়, টাইফুন উসাগি দিক পরিবর্তন করে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। এতে তাইওয়ানের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আগামীতে রাজধানীতে 20টি কার পার্কিং নির্মাণের পরিকল্পনা আছে, জানালেন পূর্ত প্রতিমন্ত্রী। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আগামীকাল মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। আবারও স্বাগত 7টার 21 সংবাদে। আগামীতে রাজধানীতে 20টি কার পার্কিং নির্মাণের পরিকল্পনা আছে বলে জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। এতে রাজধানীর যানজট নির্মূল করা সম্ভব হবে বলেও জানান তিনি। শনিবার রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স কাম কার পার্কিং এর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গুলশান আবাসিক এলাকায় প্রায় 20 কাঠা জমির উপর 15 তলা ভবন নির্মাণ করে রাজুক। ভবনটির প্রথম থেকে 7 তলা পর্যন্ত কার পার্কিং এবং বাকি অংশ অফিস হিসেবে ব্যবহৃত হবে। 231টি গাড়ি পার্কিং সহ কার লিফটের মাধ্যমে গাড়ি ওঠানামার ব্যবস্থা রয়েছে।
ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় যদি এইভাবে 20টা কার পার্কিং গড়ে তুলতে পারি, এই 20টা কার পার্কিং আমাদের রাজধানী ঢাকার যানজট চিরতরে দূরীভূত করতে সক্ষম হবে। চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এবং জামালখান সহ বেশ কিছু স্থানে অভিযান চালিয়ে 10 ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব। র্যাব জানায় সকালে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সনদ রেজিস্ট্রেশনবিহীন বেশ কয়েকজন ভুয়া চিকিৎসক চিকিৎসার নামে প্রতারণা করে আসছে বহুদিন ধরে। প্রায় 14 জন ভুয়া চিকিৎসকের তালিকা থেকে অভিযান চালিয়ে 10 জনকে আটক করা হয়। আটক হওয়া চিকিৎসকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ভারত পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি একদিন বন্ধ রাখার পর আবার শুরু করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান ভারত সরকার টন প্রতি $650 থেকে বাড়িয়ে $900 করায় তারা আমদানি বন্ধ রেখেছিলেন। বর্তমান দরে পেঁয়াজ আমদানি করলে প্রতি কেজির আমদানি মূল্য দাঁড়াবে 75 টাকা। বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম এমনিতেই অনেক বেশি থাকায় ভারত থেকে আমদানি করলে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। এতে বাজারে পেঁয়াজের দাম আরও বাড়বে বলেও জানান তারা। এবার দেশ বিদেশের খেলার খবর জানাচ্ছেন সঞ্জিদা মাহবুব। ধন্যবাদ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে কাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। আগে সে জৌলুস না থাকলেও মর্যাদার লড়াই বলেই জয়ের বিকল্প ভাবছে না দুই দলের অধিনায়ক। আবাহনী মোহামেডান উত্তেজনা এবং মর্যাদার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বেশ জোরে সোরে। প্রতিযোগিতার সব ম্যাচ জিতে মনস্তাত্ত্বিকভাবে কিছু এগিয়ে থাকছে মোহামেডান। প্রথমটি জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে আবাহনীকে। পয়েন্ট টেবিলে মোহামেডানের চেয়ে পিছিয়ে থাকলেও তা মানতে নারাজ আবাহনীর অধিনায়ক শাহরিয়ার নাফিস। তিনি জানান আধুনিক ক্রিকেটের শক্তি বিচার হয় মাঠে। এদিকে একই দিনে বিকেএস পেতে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের শেখ জামাল। এখানে প্রেশারের কিছু নেই। আমার মনে হয় যারা ভালো খেলবে তাদের সুযোগটাই বেশি থাকবে। আর আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করব। আমরা লাস্ট দুইটা ম্যাচ যেভাবে খেলেছি চেষ্টা করব পারফরমেন্সটা যেন সেরকমই করতে পারি কালকে মাঠে। পয়েন্ট টেবিলে মোহামেডান আবাহনী এগিয়ে আছে একটা ম্যাচ বেশি জিতে। তো আমার পূর্ব অভিজ্ঞতায় আমি আবাহনী মোহামেডান ম্যাচ দুটা খেলেছি, দুইটাতে জিতেছিলাম। তো আমি আশা করি কালকের ম্যাচটা জিতে পারবো। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। লিগের সবশেষ ম্যাচে এভারটনের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও ধাক্কা খায় ব্লুজরা। গেল 4 ম্যাচে কোনো জয় না পাওয়ায় স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে বেশ চাপে আছেন হোসে মরিনহো। তার উপর চেলসির মাঠে ফুলহামের সাম্প্রতিক রেকর্ডও মরিনহোর জন্য বেশ দুশ্চিন্তার। নিজেদের মাঠে শেষ 3টি ম্যাচে তারা ড্র করেছে পশ্চিম লন্ডনের প্রতিবেশীদের বিপক্ষে। এদিকে চেলসি প্রথম একাদশে খেলার সম্ভাবনা আছে ফার্নান্দো তোরেস, হুয়ান মাতা ও জন টেরি। স্প্যানিশ লা লিগার রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে তার দল। আজও বড় জয়ের লক্ষ্যে মাঠে নামছে কাতালানরা, এমনটাই জানিয়েছেন দলটির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। এর আগে নিজেদের প্রথম 4 ম্যাচ থেকে পূর্ণ 12 পয়েন্ট ঝুলিতে ভরেছে বার্সা। সেই সুখস্মৃতি নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে সেখানেও দাপট দেখায় স্প্যানিশ জায়ান্টরা। প্রতিপক্ষ আয়াসকে 4-0 গোলে হারায় বার্সা। কাতারে 2022 সালের ফুটবল বিশ্বকাপ শীতকালে সরিয়ে নেওয়ার ফিফার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি। ওই বছর শীতকালীন অলিম্পিকের সময়সূচির সঙ্গে বিশ্বকাপের সূচি যাতে না মিলে যায় তা নিশ্চিত করতে ফিফাকে আলোচনায় বসতে বলেছে তারা। গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটিতে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, তাই বিশ্বকাপের সময়টা শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। আগামী 3রা ও 4ঠা অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার 22 সদস্যের নির্বাহী কমিটির সভায় কাতার বিশ্বকাপের সময়সূচি পরিবর্তনে ব্ল্যাটারের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তবে এর আগে এই বিষয়ে আইওসির সঙ্গে ফিফার আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক মুখপাত্র। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ সঞ্জিদা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
শিক্ষা, মানবাধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এখনো লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, সিপিডির মূল্যায়ন। ন্যূনতম মজুরি নিয়ে মুখোমুখি অবস্থানে শ্রমিক ও মালিকরা, মধ্যবর্তী মজুরি নির্ধারণের দাবি বিশেষজ্ঞদের। গাজীপুর টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, শতাধিক গার্মেন্টস কারখানায় ছুটি, ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা করার দাবি। সরকারের অদক্ষতার দোহাই দিয়ে ১৬ কোটি মানুষের দেশে সুশাসনকে অবহেলার সুযোগ নেই, মন্তব্য বিচারপতি হাবিবুর রহমানের। দর্শক, ২১ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ২১-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এই ওয়েবসাইটে। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।